হ্যালো এভরিওয়ান, ফেজ রুলে তোমাদের আজকের টপিক ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন মানে হচ্ছে যারা মিক্সেবল বাইনারি লিকুইড মিক্সচার তৈরি করে তাদের যে সেপারেশন প্রসেস সেটাই হলো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। সেখানে আমরা দেখেছি যে মিক্সেবল বাইনারি লিকুইড মিক্সচারে মোট 3 রকমের লিকুইড মিক্সচার পাওয়া যায়। তার মধ্যে দুটো লিকুইড মিক্সচার 2 এবং লিকুইড মিক্সচার 3 টাইপ 2 অ্যান্ড টাইপ 3 তারা অ্যাজিওট্রপিক বাইনারি মিক্সচার ফর্মেশন করে। তো এই সব রকম মিলিয়েই তাদেরকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে সেপারেট করতে পারবো কি পারবো না, অথবা যদি করা যায় সেক্ষেত্রে কীভাবে সেপারেশন করব সেই জিনিসগুলো আমরা দেখে নেব। তার আগে বাইনারি অ্যাজিওট্রপের ডিগ্রি অফ ফ্রিডমটা আমরা একবার ক্যালকুলেশন করে নিই। বাইনারি অ্যাজিওট্রপে দুটো লিকুইড থাকে এবং তাদের দুটো ভেপার ফেজ থাকে, ফলে মোট 4টে কম্পোজিশন থাকে, কিন্তু দুটো ইকুইলিব্রিয়াম থাকার জন্য দুটো রেস্ট্রিকশন থাকায় কম্পোজিশন হয়ে যায় 4 - 2 = 2। কারণ সেখানে লিকুইড ধরা যাক দুরকম লিকুইড আছে, লিকুইড এ অ্যান্ড বি, তাহলে লিকুইড এ ভেপার এ তাদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম আছে, দ্যাট ইজ ওয়ান রেস্ট্রিকশন। আবার লিকুইড বি এবং ভেপার বি তাদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম আছে, সেটা দ্বিতীয় রেস্ট্রিকশন। ফলে কম্পোজিশন নাম্বার অফ কম্পোজিশন ইজ 4, but the number of restrictions as well as is 2 due to 2 equilibriums. So the number of components is 2, or in general you can say that there are 2 liquids, so 2 components. Okay, and as I have already said that there are 2 phases, liquid phase টাও homogeneous, vapor phase টাও homogeneous, এবং লিকুইড এবং ভেপারের মধ্যে ক্লিয়ার ফেজ বাউন্ডারি রয়েছে। So there are 2 phases such as liquid phase and the vapor phase, which are separated with each other by means of a clear phase boundary. So there are 2 phases. And now there is overall another restriction in case of binary azeotropic mixture, because you cannot distinguish the liquid composition with that of the vapor composition, because at that point both have the same composition. So that is posing another restriction. So from the degree of freedom equation we have to subtract or deduct 1 from the overall expression. সেই overall expressionটা কি না, c + 2 - p, এটা হচ্ছে overall expression, সেখান থেকে একটা -1 করে দিচ্ছি due to this restriction. Okay, as a result we get 1 is the degree of freedom. So what is that variable parameter? The variable parameter is either temperature or pressure. If you keep the temperature constant, then you have to plot pressure in the y-axis against composition in the x-axis, or if you keep the pressure constant, then you have to plot temperature, that means the boiling temperatures, in the y-axis against the composition in the x-axis. Okay, so now let us move on to the main part of this equation, which is fractional distillation. So এখানে কি বলছে দেখা যাক। If a homogeneous mixture of 2 liquids A and B has a continuous boiling point composition curve, that is a type 1 mixture, then for the more volatile liquid, that means the liquid which has less boiling temperature, the vapor composition at any point will be richer than in the liquid composition. এর মানেটা কি দাঁড়ালো? এর মানেটা হচ্ছে যে আমরা দুটো তরল পদার্থ নিচ্ছি, A এবং B, তারা পরস্পরের সাথে হোমোজেনিয়াস একটা মিক্সচার তৈরি করে এবং সেটা টাইপ 1 মিক্সচার তৈরি করে, অর্থাৎ সেখানে কোনো ম্যাক্সিমা বা মিনিমা নেই, অর্থাৎ কিনা তারা কোনো অ্যাজিওট্রপিক মিক্সচার তৈরি করে না। তাদের ক্ষেত্রে রাউল্টের ল থেকে স্মল পজিটিভ ডেভিয়েশন হয়। ওকে, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কনওয়ালভস রুল, the vapor phase would always be richer than in the liquid phase for the more volatile liquid. So এই হচ্ছে তার boiling point composition curve for the type 1 liquid. ওকে, সেখানে দেখা যাচ্ছে যে যেটা less volatile তার boiling temperature higher, Ta0 is greater than that of Tb0. B is less volatile, B is more volatile লিকুইড। ওকে, তার মানে এর যদি বেশি ভোলাটাইল, বেশি উদ্বায়ী হয়, তাহলে এর বয়লিং টেম্পারেচারটা কম হবে এবং সেটা এখানে রিফ্লেক্টেড হচ্ছে। ওকে, অ্যাকর্ডিং টু দ্য ফিগার B is more volatile than A,
এই ফিগার অনুযায়ী যেহেতু বি এর বয়লিং টেম্পারেচার কম তাই এর ভোলাটিলিটি বেশি। ওকে, দাস এ ইজ হ্যাজ আ হায়ার বয়লিং টেম্পারেচার, সেটা এখানে রিফ্লেক্টেড হচ্ছে। লিকুইড কম্পোজিশন অফ বি ইজ এক্স বি while vapor composition is QB। এখানে দুটো জিনিস প্লট আছে, একটা XB একটা QB। এবার অনেক কটা XB এবং অনেক কটা QB আছে, অর্থাৎ অনেক রকমের কম্পোজিশন আমরা নিচ্ছি, কিন্তু এখানেই আমরা দেখব কি করে একে ফ্র্যাকশনালি ডিস্টিলেট করছি। ওকে, এই হলো সেই ছবিটা। তোমরা যদি এই স্লাইডগুলো দেখে নোট নাও তাহলে এই ছবিটা একই ছবি আমি এখানে রিপিট করেছি, রিপ্রোডিউস করেছি, ফলে এটা আর আঁকার দরকার নেই, শুধু একটি মাত্র ছবি, এই ছবিটা আঁকলেই হবে। ওকে, আমি জাস্ট বোঝার সুবিধার্থে ছবিটা এখানে রিপিট করছি। সো অ্যাট সাম পয়েন্ট দ্য লিকুইড কম্পোজিশন অফ বি ইজ XB1। এই যে এই জায়গাটা, এখানে বি এর লিকুইড কম্পোজিশন হচ্ছে XB1। তাহলে আমরা যদি ওপরের দিকে উঠতে থাকি তাহলে নিচের কার্ভটা কি না লিকুইড কার্ভ, আর ওপরের কার্ভটা কি না ভেপার কার্ভ, এটা আমরা জানি, আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি। তাহলে এখানকার কারেসপন্ডিং টেম্পারেচার কত না এই টেম্পারেচারটা, যেখানে এই কার্সারটা মুভ করছে বা লেজার টর্চটা মুভ করছে, তাহলে এই টেম্পারেচারে তার কারেসপন্ডিং কারেসপন্ডিং ভেপার কম্পোজিশনটা কি হবে না এই জায়গাটাতে আসবে, কারণ ভেপার কম্পোজিশন কার্ভটা এই ওপর দিয়ে যাচ্ছে এইভাবে। তাহলে এখানে এই টেম্পারেচারের কারেসপন্ডিংয়ে যেখানে কাট করবে বা টাচ করবে সেই জায়গাটাই হবে তার কম্পোজিশন, এবং সেই কম্পোজিশনটা হচ্ছে QB1। ঠিক আছে, অর্থাৎ XB1 যদি লিকুইড কম্পোজিশন হয় তাহলে তার কারেসপন্ডিং ভেপার কম্পোজিশন হচ্ছে এই জায়গাটাতে QB1। ওকে, এখানে XB2 যেটা দেখাচ্ছে এটাকে এখন ইগনোর করো, আপাতত দুটো জিনিসের উপর ফোকাস করো, সেটা হচ্ছে XB1 QB1। কারণ আমরা যে লিকুইড মিক্সচারটা নিয়েছি সেখানে বি এর মোল ফ্র্যাকশন হচ্ছে XB1 এবং এর মোল ফ্র্যাকশন হচ্ছে 1 - XB1 লিকুইডের। অন দ্য আদার হ্যান্ড এর কারেসপন্ডিং ভেপারটাকে যদি আমরা কালেক্ট করি সেক্ষেত্রে দেখব যে তার যে ভেপারের মধ্যে যে বি এর কম্পোজিশন সেটা হচ্ছে QB1, এবং পরিষ্কার বোঝাই যাচ্ছে যে QB1টা XB1 এর ডান দিকে রয়েছে। সো QB1 ইজ গ্রেটার দ্যান XB1, এবং সেটা এখানে আমরা বলছি অ্যাকর্ডিং টু কনওয়ালভস রুল QB1 ইজ গ্রেটার দ্যান XB1। কনওয়ালভের সূত্র এরা মেনে চলছে। The corresponding liquid composition of QB1 is XB2। এর মানেটা কি? এই যে QB1 তার corresponding liquid composition, এই কথাটার মানে কি? এর কথাটার মানে হচ্ছে এই ভেপারটাকে কালেক্ট করলাম, করে যদি একে আমরা ঠান্ডা করে কনডেনসেশন করি, অর্থাৎ এই জায়গাটা থেকে আস্তে আস্তে নিচে নামি, তাহলে তার লিকুইফ্যাকশন হবে, এবং এই টেম্পারেচারে যখনই আসবে তখনই তার লিকুইফ্যাকশন হয়ে যাবে, কনডেনসেশন হয়ে, এবং সেই লিকুইডটার কম্পোজিশন কিন্তু XB2 হবে, যেখানে XB2 এবং QB1 সেম। সেটাই এখানে বলা হচ্ছে যে QB1 ইজ ইকুয়াল টু XB2। বোঝা গেল? আমি মানে আরবিট্রারিলি বলছি, ধরা যাক 90% B আছে, এখানে 10% B আছে, 90% A আছে। আমি এখান থেকে লিকুইডটা কালেক্ট করলাম। ওকে, ভেপারটা কালেক্ট করলাম। ভেপারটা কালেক্ট করার পর আমরা দেখছি যে তাতে 40% B আছে এবং 60% A আছে। তো সেই 40% B এবং 60% A তাদের ভেপারকে যখন আমরা কনডেনসেশন পদ্ধতিতে লিকুইফ্যাকশন করব, তখন সেই লিকুইডের কম্পোজিশনটা কী হবে? সেম হবে, 40:60। সেটাই হচ্ছে এই জায়গাটা। এবার এই 40:60 লিকুইডটাকে যদি আমরা আবার এভাপোরেট করি তাহলে কিন্তু সেখানে 40:60 থাকবে না, তাদের ভেপারের ক্ষেত্রে কিন্তু বি এর পরিমাণটা আরও বৃদ্ধি পাবে। কতটা বৃদ্ধি পাবে না, এটা বৃদ্ধি পেয়ে ডান দিকে এই জায়গাটাতে চলে আসবে। অর্থাৎ আমরা যদি QB1 এর লিকুইড কম্পোজিশনকে আবার এভাপোরেট করি, ওকে, তখন তার কারেসপন্ডিং ভেপারের কম্পোজিশন হচ্ছে তোমার গিয়ে QB2। ওকে, তাহলে কি দাঁড়ালো? When QB1 is liquefied, then it will have the liquid composition XB2। এটা তো বললামই। এবারে in the next step, the evaporation of XB2 and subsequent constant condensation of QB2 would yield the liquid mixture of composition XB3। অর্থাৎ এই কি হলো, আবার প্রথম থেকে বলছি, XB1 এর একটা লিকুইড মিক্সচার, তাকে
যখন এর ভেপারকে আমরা কালেক্ট করি তখন বি বেশি পরিমাণে উপস্থিত থাকে সেই ভেপার ফেজে। তাকে যখন আমরা ঠান্ডা করে লিকুইফ্যাকশন করি তখন যে লিকুইডটা পাওয়া যায় সেই লিকুইডের কারেসপন্ডিং কম্পোজিশন অবশ্যই QB1 এবং অবশ্যই XB2 এবং QB1 একই কম্পোজিশন। ওকে, তাহলে এবার QB1 এর লিকুইডকে যদি আমরা আবার ফার্দার এভাপোরেট করি তাহলে তার জন্য যে ভেপারটা পাবো সেই ভেপারে বি এর পরিমাণটা আরও বেশি হবে এবং তার পরিমাণটা কত হবে না QB2। এই QB2কে যদি আমরা আবার ঠান্ডা করে কনডেনসেশন করি করে লিকুইফ্যাকশন করি তাহলে যে লিকুইড মিক্সচারটা পাবো সেখানে বি এর পরিমাণ থাকবে XB3। XB3কে আবার যদি আমরা এভাপোরেট করি তাহলে যে ভেপার পাবো এই জায়গাটাতে এসে পৌঁছবো, তার কারেসপন্ডিং কম্পোজিশন হচ্ছে QB3 এবং QB3 যুক্ত ভেপারকে যদি আমরা পুনরায় কনডেনসেশন করে লিকুইফাইড করি তখন যে লিকুইড মিক্সচারটা পাবো তার কারেসপন্ডিং কম্পোজিশন হচ্ছে XB4। এইভাবে এগোতে এগোতে XB5 হয়ে আলটিমেটলি TB0তে যখন আমরা পৌঁছবো অর্থাৎ লোয়ার বয়লিং লিকুইডের বয়লিং টেম্পারেচারে গিয়ে যখন পৌঁছবো তখন পিওর বি 100% বি কালেক্ট করবো আমরা এবং এটাকেই বলা হচ্ছে ডিস্টিলেট। ওকে, this way stepwise evaporation and condensation would yield pure B as the distillate। তাহলে এখানে একটা নতুন টার্ম পাচ্ছি আমরা, সেটাকে বলা হচ্ছে ডিস্টিলেট। তাহলে দেখা যাক ডিস্টিলেট কাকে বলে। ডিস্টিলেটের সংজ্ঞা হচ্ছে the lower boiling liquid that is collected at its corresponding boiling temperature after fractional distillation from a miscible binary liquid mixture is called distillate। অর্থাৎ একটা তোমার গিয়ে বাইনারি লিকুইড মিক্সচার রয়েছে, সেখানে লোয়ার বয়লিং লিকুইডটাকে আমরা যখন কালেক্ট করছি ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের পরে তখন সেটাকে বলা হচ্ছে ডিস্টিলেট এবং তাকে কোন টেম্পারেচারে কালেক্ট করছি না লোয়ার বয়লিং লিকুইডের বয়লিং টেম্পারেচারে কালেক্ট করছি। তাহলে তাই যদি হয় তাহলে ওপরে লোয়ার বয়লিং লিকুইডের বয়লিং টেম্পারেচারে পিওর বিকে কালেক্ট করছি তাহলে নিচে পিওর এ পড়ে থাকবে, এই পিওর এটাই হচ্ছে তখন কনডেনসেট। ওকে, দেখা যাক তাহলে কনডেনসেটের সংজ্ঞাটা কি। কনডেনসেটের সংজ্ঞা হচ্ছে the higher boiling liquid, definitely liquid air boiling temperature higher, so the higher boiling liquid that is collected at the bottom of the distillation unit after fractional distillation from a miscible binary liquid mixture is called condensate। তাহলে বোঝা গেল কনডেনসেট এবং ডিস্টিলেট কাকে বলে। মাথায় রাখবে যেটা লোয়ার বয়লিং লিকুইড সেটা সবসময় ডিস্টিলেটে পাওয়া যাবে এবং যেটা হায়ার বয়লিং লিকুইড সেটা সবসময় কনডেনসেটে পাওয়া যাবে। এবারে চলে আসছি এর ইনস্ট্রুমেন্টেশন পদ্ধতিতে। এখানে দেখো এই যে কার্ভটা প্লট করা হয়েছে, এখানে ওয়াই অ্যাক্সিসে টেম্পারেচার আছে কিন্তু টেম্পারেচারটা উল্টোভাবে প্লট করা হয়েছে, অর্থাৎ ওপর থেকে নিচে নামলে টেম্পারেচার বাড়ে আর নিচ থেকে ওপরে উঠলে টেম্পারেচার কমে। কারণ আমার যে যন্ত্রটা রয়েছে যেখানে কিনা আমি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করব সেখানে আমি নিচে তাপ দিচ্ছি, নিচে তাপ দেওয়ার ফলে নিচের উষ্ণতাটাই বেশি থাকবে আর যত ওপরে উঠবো তত এরিয়াল কুলিংয়ের কারণে ওপরের টেম্পারেচারটা ক্রমশ কমতে থাকবে। ওকে, আমরা এখানে অ্যাজ ফর এক্সাম্পল একটা লিকুইড মিক্সচার নিয়েছি যেখানে জলের সাথে মিথানল রয়েছে, যেটা টাইপ এ টাইপ 1 লিকুইড লিকুইড মিক্সচার। টাইপ 1 লিকুইড মিক্সচার মানে এখানে কোনো ম্যাক্সিমা বা মিনিমা নেই, অর্থাৎ এরা কোনো বাইনারি আইজোটোপ ফর্মেশন করে না এবং এই জায়গাটাতে করেসপন্ডিং টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই পাত্রটার এই জায়গাটাতে উষ্ণতা 100 ডিগ্রি থাকবে এবং এখানে একটা কলাম থাকবে যেখানে গ্লাস বিট থাকবে। গ্লাস বিট মানে এখানে প্রচুর সারফেস এরিয়া, এই সারফেস এরিয়ার মধ্যে দিয়ে যেতে যেতে কনডেনসেশন এভাপোরেশন এই ঘটনাগুলো ঘটতে থাকবে এবং এই জায়গাটাতে কার্ভটা যেখানে শেষ হচ্ছে মিথানলের বয়লিং টেম্পারেচার 66 ডিগ্রি সেলসিয়াস, সেই জায়গাটাতে আমরা পিওর মিথানলকে কালেক্ট করবো, অর্থাৎ এখান থেকে এর ওপরের অংশটুকুতে শুধু পিওর মিথানলই থাকবে, এখানে জলের কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে কী করে আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করছি। এই 100 ডিগ্রিতে আছে, এই হলো এভাপোরেশন, এই হলো কনডেনসেশন, 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 এই হলো এভাপোরেশন এবং এই হলো কনডেনসেশন করে এই জায়গাটাতে কনডেনসেশনের পরে আমরা পাত্রের এই জায়গাটাতে পিওর মিথানল পাচ্ছি এবং পিওর মিথানল যত বেরোতে থাকবে, যখন পুরো মিথানলটা বেরিয়ে যাবে তখন নিচে বিশুদ্ধ জল পড়ে থাকবে। তাহলে মিথানলটাকে যে কালেক্ট করলাম সেই মিথানলটাকে বলা হচ্ছে ডিস্টিলেট এবং নিচে যে জলটা পড়ে রইল সেটাকে বলা হচ্ছে কনডেনসেট। ওকে, সো দিস ইজ দ্য ইনস্ট্রুমেন্টেশন অফ fractional distillation process। তাহলে দেখা যাক কি বলা হচ্ছে এখানে। A common fractionating column is a long glass tube, okay,
এটা একটা লং গ্লাস টিউব ভার্টিক্যালি ফিটেড ভার্টিক্যালি অ্যাবভ দ্য ডিস্টিলেটিং ফ্লাস্ক। এই যে ডিস্টিলেটিং ফ্লাস্ক যেটা, তার উপরে একে ফিট করা হয়েছে বা সংযুক্ত করা হয়েছে। অ্যান্ড প্যাকড উইথ গ্লাস বিটস, এখানে ছোট ছোট পাথর বা গ্লাস বিট দেওয়া রয়েছে। when the liquid mixture boils, এই লিকুইড মিক্সচার যখন ফুটতে শুরু করে, the vapor rises up in the column, এই কলাম ধরে উপরে উঠতে থাকে আস্তে আস্তে, and progressively cools as it goes higher and higher, অর্থাৎ এখানে evaporation condensation এইভাবে কন্টিনিউয়াস প্রসেসটা চলতে থাকে। ওকে, ইন দ্য অ্যাডজাসেন্ট ফিগার, এই যে ফিগারটা, এখানে কি নেওয়া হয়েছে না, পিওর মিথানল কামস আউট অ্যাজ দ্য ডিস্টিলেট। এখানে মিথানল ওয়াটার সিস্টেম নেওয়া হয়েছে এবং এখানে ওপরে ডিস্টিলেট হিসেবে পিওর মিথানল কালেক্ট করা হচ্ছে এবং পাত্রের তলায় জলটা বিশুদ্ধ অবস্থায় পড়ে থাকছে অ্যাজ আ কন্ডেনসেট। দ্য এফিসিয়েন্সি ইজ ইনক্রিজড ইফ দ্য প্রসেস ইজ ক্যারিড আউট স্লোলি, অর্থাৎ এই ঘটনাটা তুমি যত ধীরে ধীরে সম্পন্ন করবে তত ভালো ফলাফল পাবে। অ্যান্ড লার্জ সারফেস এরিয়াস আর অ্যালাউড ফর অ্যাটেনিং ইকুইলিব্রিয়া অ্যাট ডিফারেন্ট পয়েন্টস বাই ইউজিং গ্লাস বিটস, অর্থাৎ ধাপগুলো ততটা বেশি ছোট ছোট হয়ে যাবে যত বেশি আমরা ছোট ছোট গ্লাস বিট ব্যবহার করব, অর্থাৎ সারফেস এরিয়াটাকে যত বাড়াবো তত এই ডিস্টিলেশনের এফিসিয়েন্সিটা বৃদ্ধি পাবে। তাহলে দুটো ফ্যাক্টর এখানে ডিপেন্ড মানে দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে ডিস্টিলেশন প্রসেসটা। একটা হচ্ছে তার স্পিড, ওটা স্লো হচ্ছে না ফাস্ট হচ্ছে, আরেকটা হচ্ছে তার সারফেস এরিয়া, সেটা বেশি না কম। সুতরাং যদি স্পিডটা স্লো হয় তাহলে বেশি এফেক্টিভলি হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তার সারফেস এরিয়া যদি বেশি হয়, অর্থাৎ বিটসগুলোর সংখ্যা যদি বেশি হয়, তাহলেও প্রসেসটা অনেক এফেক্টিভ হবে। ওকে, এবার কথা হচ্ছে যদি আমরা এটা একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে যাই, অর্থাৎ লার্জ স্কেলে এই জিনিসটা করতে যাই, তখন আর এই ফ্লাস্ক, রাউন্ড বটম ফ্লাস্ক এবং একটা লং ভার্টিক্যাল টিউব এটা দিয়ে হয় না, তাতে খুব সামান্য পরিমাণে করা যায় ল্যাবের মধ্যে, ঠিক আছে, কিন্তু যখন সেটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে যাবে তখন কিন্তু লার্জ স্কেল হয়ে যাবে এবং তখন সেটা করা যাবে না। সো ইন লার্জ স্কেল ফ্র্যাকশনেশন, ইনস্টেড অফ এ কলাম, a tower is used which is divided into a number of compartments by plates having central openings covered by loose bubble caps set one above another. ছবিটা কেমন হবে? এরকম, এই যে এটা হচ্ছে বাবল ক্যাপ, ওকে, আর এই যে এটা হচ্ছে ওভারফ্লো পাইপ। তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা ধাপেই এই ফ্র্যাকশনাল এভাপোরেশন কন্ডেনসেশন ঘটনাটা ঘটছে আর এই ক্যাপ দিয়ে বেরিয়ে যাচ্ছে ব্যাপারটা কন্টিনিউয়াসলি। ওকে, তাহলে এইটা হচ্ছে তোমার কি ডিস্টিলেশন, এটাকে ফ্র্যাকশনেটিং টাওয়ার বলা হয়। কেমন, এটা এখানে নিচে লেখা রয়েছে। অ্যান্ড কমপ্লিট সেপারেশন, এবার ফাইনালি যে জায়গাটা দিয়ে যাচ্ছে, এটা গেল টাইপ 1 লিকুইড মিক্সচার। এবার টাইপ 1 লিকুইড মিক্সচারে কমপ্লিট সেপারেশন প্রসেস পসিবল, কিন্তু টাইপ 2 এবং টাইপ 3-তে কমপ্লিট সেপারেশন পসিবল নয়। So complete separation of the two liquids by fractional distillation is possible only in type 1 mixture where there is no maxima or minima in the boiling point composition curve. তাই না, বয়লিং পয়েন্ট কম্পোজিশন কার্ভে যদি ম্যাক্সিমা বা মিনিমা থাকে, অর্থাৎ অ্যাজিওট্রপিক মিক্সচার যদি ফর্মেশন হয়, তাহলে কিন্তু আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে সাফল্য পাবো না, পুরোপুরি পৃথক করতে পারবো না। খুব সহজ এর কারণটা, কারণ কনওয়ালফের সূত্র তারা মেনে চলে না। কনওয়ালফের সূত্র যারা মেনে চলবে তাদের ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটানো সম্ভব হবে, কিন্তু কনওয়ালফের সূত্র যদি মেনে না চলে তাহলে এই ঘটনাটি ঘটানো সম্ভব হবে না, কারণ লিকুইড কম্পোজিশন এবং ভেপার কম্পোজিশন দুটো আলাদা হতে হবে। নাহলে কি করে কি হবে, তুমি যাই এভাপোরেট করছো তাই কন্ডেনসেশন হচ্ছে, তাহলে তো কোনো পার্থক্য থাকছে না। পার্থক্য যদি না থাকে তাহলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন সম্ভব নয়। সো কমপ্লিট সেপারেশন অফ এ বাইনারি অ্যাজিওট্রোপ by fractional distillation is not possible. ওকে, এই যে এখানে দেখো, এখানে আমরা একে দুটো পার্টে ভাগ করতে পারবো, ঠিক আছে, একটা হচ্ছে এ থেকে সি আর একটা হচ্ছে বি থেকে সি। এ থেকে সি পার্টটাকে যদি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করি তাহলে এটা হচ্ছে হায়ার বয়লিং লিকুইড এ, আর লোয়ার বয়লিংয়ে থাকবে অ্যাজিওট্রপিক মিক্সচার অফ এ অ্যান্ড বি, ঠিক আছে। তো ডিস্টিলেটে আমরা পিওর এ পাবো, কিন্তু কন্ডেনসেটে সবসময় এ এবং বি এর অ্যাজিওট্রপিক মিক্সচারটা পড়ে থাকবে। অন দ্য আদার হ্যান্ড, অর্থাৎ এখান থেকে এত দূর পর্যন্ত, অন দ্য আদার হ্যান্ড যদি এখান থেকে এত দূর পর্যন্ত, অর্থাৎ সি থেকে বি এই পয়েন্টের মধ্যে, এই রেঞ্জের মধ্যে আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করি,
দেখতে পাবো যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, ওকে, এই দুটো পয়েন্ট বাঁদিকের এই অংশটুকু তোমরা ব্লার করে দাও, শুধু সি এবং বি এই অংশটুকু দেখো, তাহলে দেখবে এটা এক্স্যাক্ট টাইপ 1 লিকুইড মিক্সচারের মতো দেখতে হচ্ছে। সেক্ষেত্রে এই জায়গাটা হচ্ছে লোয়ার বয়লিং পয়েন্ট, অ্যাজিওট্রপিক মিক্সচারটা হচ্ছে লোয়ার বয়লিং লিকুইড, আর পিওর বিটা হচ্ছে হায়ার বয়লিং লিকুইড। তাহলে ডিস্টিলেটে যেটা কালেক্ট করব সেটা হচ্ছে একটা অ্যাজিওট্রপিক মিক্সচার কালেক্ট করব, আর কনডেনসেটে যেটা কালেক্ট করব সেটা হচ্ছে পিওর বি পড়ে থাকবে কনডেনসেটে। অর্থাৎ ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে কিন্তু আমরা ডিস্টিলেটে কিন্তু মানে পিওর সাবস্টেন্স কোনো ক্ষেত্রেই পাচ্ছি না, উভয় ক্ষেত্রে বাইনারি অ্যাজিওট্রপ পাচ্ছি। কনডেনসেটে পড়ে থাকছে অবশ্যই পিওর এ, এই ক্ষেত্রে পিওর বি। তাহলে কি দাঁড়ালো, এই যে টাইপ 2 মিক্সচার যেটা, দ্য টাইপ 2 মিক্সচার হ্যাজ আ মিনিমা where the liquid composition is same with that of the vapor composition. In the range A to C, pure A is collected as condensate and the azeotropic mixture is collected as the distillate. In the range B to C, pure B is collected as the condensate and azeotropic mixture is collected as the distillate. তাহলে এবার দেখা যাক টাইপ 3 তে কি হয়। টাইপ 3 তে ম্যাক্সিমা আছে একটা বিপি কম্পোজিশন কার্ভ, যেটা at constant pressure, সেই বিপি কম্পোজিশন কার্ভে, বিপি মানে বয়লিং পয়েন্ট কম্পোজিশন কার্ভ, কি হবে, হায়ার বয়লিং লিকুইড হিসেবে অ্যাজিওট্রপিক মিক্সচারটা থাকবে, আর লোয়ার বয়লিংয়ে বাঁ দিকে থাকবে এ, ডান দিকে থাকবে বি। অর্থাৎ এটাকে যদি আমরা দুটো পার্টে ভাগ করে নিই, অর্থাৎ এই যে লাইনটা ইমাজিনারি লাইন, এর ডান দিকের অংশটা ব্লার করে দিয়ে বাঁ দিকটা যদি কল্পনা করি, আবার বাঁ দিকটাকে ব্লার করে দিয়ে যদি ডান দিকটা কল্পনা করি, তাহলে দুটো আলাদা আলাদা টাইপ 1 গ্রাফ আমরা পাবো। অর্থাৎ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ইজ পসিবল, বাট কনডেনসেট এবং ডিস্টিলেটে যে কোনো একটাতে পিওর সাবস্টেন্স পাবো, আর একটাতে পিওর সাবস্টেন্স পাবো না। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে লোয়ার বয়লিং কে আছে, লোয়ার বয়লিংয়ে কে আছে। ধরো এই ডান দিকের পার্টটা আমি কনসিডার করছি না, শুধু বাঁ দিকের অংশটা কনসিডার করছি, সেক্ষেত্রে লোয়ার বয়লিংয়ে এ আছে, তাহলে ডিস্টিলেটে আমরা পিওর এ পাবো, কিন্তু কনডেনসেটে অ্যাজিওট্রপিক মিক্সচার পড়ে থাকবে। যদি ডান দিকের পার্টটাকে আমরা ডিস্টিলেশন করি, ওকে, তাহলে কনডেনসেটে অ্যাজ ওয়েল অ্যাজ ডি পড়েই থাকবে একই রকমভাবে, কিন্তু ডিস্টিলেটে আমরা পিওর বি কালেক্ট করব। তাহলে কি দেখা যাচ্ছে, দ্য টাইপ 3, এটা টাইপ 2 নয় 3 হবে, এটা একটা টাইপিং এরর, একটু ঠিক করে নিও তোমরা এটা। টাইপ 3 মিক্সচার হ্যাজ আ ম্যাক্সিমা where the liquid composition is same with that of the vapor composition. In the range A to D, pure A is collected as distillate and the azeotropic mixture is collected as the condensate. In the range B to D, D মানে কিন্তু এই পয়েন্ট, D মানে এখানে azeotropic mixture, এক্ষেত্রে যেমন azeotropic mixtureকে C বলেছিলাম, এক্ষেত্রে azeotropic mixture হচ্ছে D, ওকে। So in the range B to D, pure B is collected as the distillate and azeotropic mixture is collected as the condensate. তাহলে এই হলো আমাদের ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। তাহলে দেখলাম যে অ্যাজিওট্রপিক মিক্সচার যদি ফর্মেশন না করে, তাহলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে আমি তাদেরকে কমপ্লিট সেপারেশন করতে পারবো। আদারওয়াইজ আমরা কনডেনসেট বা ডিস্টিলেটে কোথাও না কোথাও একটা অ্যাজিওট্রপিক মিক্সচার রিকভার করব, তাদের ক্ষেত্রে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে কমপ্লিট সেপারেশন ইজ নট পসিবল। ওকে, তাহলে আজ এইটুকুই থাক, দ্যাটস অল, থ্যাংক ইউ।